এবং শিক্ষার্থীরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি আসলে একজন অভিভাবক। সবাইয়ের আশা, সব অভিভাবকের আশা যে আমার ছেলে ভালো রেজাল্ট করুক। আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতেছি, তোমাদের কিন্তু হাতে একটু সময় নেই। কারণ রমজান মাসে যদি পরীক্ষা হয়ে, রোজার আগে যদি পরীক্ষা হইতো তাহলে তোমরা একটু কম সময় পাইতো। রোজার পরে যদি পরীক্ষা, তোমরা ভালো করে প্রস্তুতি নাও। কারণ রমজান মাসে তোমাদের কিন্তু আসলে কোনো পড়াশোনা হবে না, রোজা তো করতেই হবে। রমজান মাসের কথাটা তোমরা বাদ দাও, রোজার আগেই তোমাদের এইটুকু সময়, তোমরা ভালো করে প্রস্তুতি নাও। তোমরা যেভাবে টেস্ট পরীক্ষায় রেজাল্ট করছো, আসলে এটা খুব দুঃখজনক। এরকম রেজাল্ট আসলে আমরা চাই না। আমিও তো মা, আমার মতো সব মাই বলে যে আমার ছেলের এই অবস্থা কেন। হয়তো বা কেউ ভালো করছো, কিন্তু আসলে এটা ভালো না। তোমাদের কাছে আমাদের অনেক আশা, অনেক চাওয়া, তোমরা মানুষের মতো মানুষ হোক। সবাইকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে না বাবা। তোমরা ছাত্রদেরকে সম্মান করো, তোমরা রাস্তায় ঘোরাঘুরি বন্ধ করো, তোমরা অযথা সময় নষ্ট করিও না। ছাত্রদেরকে সম্মান করো, বাবা মার কথা শুনো, এতেই যথেষ্ট। তোমাদের চেহারা দেখে মনে হচ্ছে তোমরা যে কত বড় হয়ে গেছো, কিন্তু আসলে অত বড় হওনি। তোমরা কেবল তোমাদের প্রথম ধাপ পার হতে যাচ্ছ। তোমরা যদি ভালো করে পড়াশোনা করো, আমি মা সব মায়ের এই আশা যে আমার ছেলেটা ভালো রেজাল্ট করুক, মানুষের মতো মানুষ হোক, বড়দেরকে শ্রদ্ধা করতে শিখুক, ছোটদেরকে সিনেমা করতে শিখুক। কিন্তু তোমরা না, তোমরা মনে করতেছো আমরা অনেক বড় হয়ে গেছি, আমাদের মনে সব শেষ হয়ে যাচ্ছে। কিন্তু না বাবা, তোমরা এই ভুলটা করিও না। তোমাদের কিন্তু হাতে আর একটু সময় নেই। এপ্রিল মাসে যদি পরীক্ষা হয়, তোমাদের হাতে কয় মাস সময় পাচ্ছ তোমরা? তোমরা এইটুকু সময় কাজে লাগাও। যারা যে সাবজেক্টে ইমপ্রুভ করার দরকার, তারা সেই সাবজেক্টে ইমপ্রুভ হওয়ার চেষ্টা করো। ছাত্রদের সহযোগিতা নেবে। স্যার, একটা বাবা মা যেমন চায়, স্যাররাও তেমন চায় যে আমাদের শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করুক। বাবা মার পরেই শিক্ষকদের স্থান। আর আমি স্যারদের কাছে একটা অনুরোধ করব, আপনারা একটা কোচিং এর ব্যবস্থা করেন। স্যার, কোচিং করলেন, মনে করেন যে আপনারা কোচিং শুরু করলেন, প্রথম সপ্তাহে ভালো করে ক্লাস নিলেন, দ্বিতীয় সপ্তাহে দেখবেন যে আপনারা একটা ক্লাস গ্যাপ দিলেন, এক ক্লাস হয়ে যাওয়ার পর আর একটা ক্লাস গ্যাপ দিলেন, তখন তো ছাত্ররা থাকতে যাবে না। কাইন্ডলি যে এদের যতটুকু ধরে রাখবেন ততটুকু সময়টা কভার দিবেন, ওদের গ্যাপ দিবেন না। যার যেটা দায়িত্ব ঠিক মতো পালন করবেন। আর ওদেরকে গ্যাপ দিলে আপনারা তো, আমি দেখছি যেটা যে এনএনের আসলে আমার একটু মনটা খুবই খারাপ যে সরকারি স্কুলে দিয়ে এদের অনীহা চলে আসছে পড়াশোনায়। আমি মনে করি যে আমি যদি একটা হাই স্কুলে দিতাম, বেসরকারি হাই স্কুলে, হয়তো আমার ছেলেটা ভালো থাকতো। কিন্তু এইখানে ক্লাস আমার একটাই কোশ্চেন যে এই স্কুলে শিক্ষার্থীরা থাকতে চায় না, কি বলবো আমি বুঝি না। 4টা 10টা থেকে 4টা, 9টা থেকে 4টা বা 9:30 থেকে ক্লাস 4টা পর্যন্ত থাকে না। ওরা কিভাবে কি চায়? ওরা কি আসলে আপনাদের প্রমাণ মানে না? এরা থাকে না কোনো ক্লাসে। আচ্ছা যাই হোক, ডিউটিটা পার হয়ে চলে আসছে, আমি এত দূরে যাচ্ছি না। ডিউটিতে টেস্ট পরীক্ষা হয়ে গেল, রেজাল্টও হয়ে গেল। আমি চাই, আমি যেটা চাচ্ছি, আমার বাকি মারাও সেটা আশা, মা বাবারও সেটা আশা যে এরপরে আমার ছেলেটা অন্তত ভালো রেজাল্ট করুক, ভালোভাবে পড়ুক, বাইরে ঘুরাঘুরি বন্ধ করুক। আর এখন যে ছেলে মেয়েরা, এখন তো ওরা যে ছেলেরা এত, তোমরা এখানে আসো সবাই গুরুজন, সবাই তো সবার বাবা মা গুলো আসছে, স্যাররা আসছে, তোমরা এখানে এত কথা বলতেছে কেন? এটা করা যাবে না বাবা। তোমরা মনে করতেছো তোমার বাবা মা ছাড়তেছে, তোমরাই ভালো বুঝো, কিন্তু আসলেই না। তোমরা
কিছুই দেখো নাই, শুধু যাচ্ছ, দেখতে যাচ্ছ, এখনো অনেক বাকি তোমাদের। আমি চাই যে তোমরা নিজেকে বড় মনে না করে বাবা মার কথা, শিক্ষকদের কথা, গুরুজনদের কথা অবশ্য মনোযোগ দিয়ে শুনো, তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তোমরা মনে করিও না এটা তোমাদের একটা জীবনের প্রথম সার্টিফিকেট হতে যাচ্ছে। এতদিন যা করছো, তোমরা ভালো কিছু করে দেখাও। এই স্কুলে অনেক সুনাম আছে, এই স্কুলের শিক্ষার্থী দিনাজপুর রোডে সেকেন্ড হয়েছে, তোমরা তো জানোই। তো তোমরা সেটাকে অনুসরণ করো, তোমরা তার চেয়ে ভালো রেজাল্ট করে দেখাও যে আসলে না আমরাও পারি। তোমরা মোবাইলের পিছনে সময় কম দাও, মোবাইলটা কিছুই না। যখন তোমাদের সময় হবে মোবাইল দেখার, তখন সবসময় কাছে পাবা মোবাইল। মোবাইলে কিছুই নাই, কিন্তু পড়াশোনা তোমরা সাহিত্যটা ভালো করে পড়বা, সব বুঝবা। মোবাইলে কিছুই নাই, মোবাইলে তোমাদের সবাই মোবাইলে আসক্ত। এতদিন যা করছো মোবাইলে কিছুই নাই, তোমরা মনে করছো মোবাইলটাই দুনিয়াতে সবকিছু। তোমরা এখন সাহিত্য ঘাটাঘাটি পড়ো, যতটুকু পড়ছো আরো বেশি করে পড়ো, ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের একটা ভালো রেজাল্ট দিবে। আর ছাড়া যদি কোচিং এর ব্যবস্থা করে 10টা থেকে 4টা পর্যন্ত, তাহলে অবশ্যই ছাত্রের কাছে রিকোয়েস্ট যে আপনারা যতটুকু সময় ওদেরকে, যে স্যারের যে দায়িত্ব ওটা পালন করবেন, আর সময় মতো ওদের ক্লাসগুলো নেবেন। গ্যাপ দিলে ওদের অনীহা হয়ে যায়, ওরা সারা ক্লাস নেবেন, আমরা চলে যাই। তখন এক পরে মানে 1 সপ্তাহ 2 সপ্তাহ ভালো থাকলো, কয়েকদিন ভালো থাকলো, পরে দেখবেন যে ওরা আসলে যে কেউ আসতেছে না। আপনারা অবশ্যই এটা একটু খেয়াল করবেন যে শিক্ষার্থীরা কে আসতেছে না। আর তারা আগে গার্জিয়ান অবশ্য বলে গেছে যে একটা পরীক্ষার ব্যবস্থা দরকার। পরীক্ষা নিলে তো খুবই ভালো হয়, তাদের সময়টা টাইমিং ছিল পড়ার, এগুলো একটু টাইমটা ঠিক করে নিতে পারে পরীক্ষার ব্যবস্থা করলে। আর বেশি কিছু বলতে চাই না, আমি এই বলে আমার শেষ করছি। সবাইকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরো 2-1 শিক্ষার্থীর কাছ থেকে একটু স্পিচ আশা করতেছি। প্লিজ তোমরা এসে একটু তোমাদের অনুভূতিগুলো, অভিব্যক্তিগুলো, আমরা আসলে কি করতে চাই, তুমি কি রেজাল্ট করতে চাও, এগুলো একটু বললে ভালো হয়। এবং কোনো যদি কিছু বলতে চাও এরপরেও অল্প সময় নিয়ে আমরা বলতে পারবো, অসুবিধা নেই। তো বলতে চাইলে আমরা চলে আসি। আর ডান দিকে শিক্ষার্থীরা প্লিজ, আমি কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি এবং আমি খুব বিরক্ত হচ্ছি। তোমরা কথা বলতেছ, আমি খুব বিরক্ত হচ্ছি, কিন্তু এর মা এসে বলেই গেল তোমাদের কথা। প্লিজ আমরা বেশি করে সময় নিব না। এবং তোমাদের সাথে এবং অন্যদের সাথে এটা আমাদের শেষ মিটিং, প্লিজ মাইন্ড ইট। আর যদি কেউ কিছু বলতে চান অভিভাবকরা প্লিজ, অথবা শিক্ষার্থীরা 2-3 জন বলতে হবে। তো আমরা সংক্ষেপে খুব দ্রুত আমরা সময় বলে ফেলি। আলহামদুলিল্লাহ। কি বলবো, আজকে আসলে আমি সোমবার অ্যাক্সিডেন্ট করছি, দোয়া রাখেন আমি যে বেঁচে আছি, আমার ট্রাকটা চাপা দেয়নি, মোটরসাইকেল পড়ে গেছি। আমি আসতেছি সম্বোধনে, আমার আসলে পাটা ব্যথা করতেছে। 2 মিনিট কথা বলবো, বেশি বলবো না। সাউন্ড ডিস্টার্ব হচ্ছে, আমি শুরু থেকে বুঝতেছি। আমি সাউন্ডটা তোমরা কি শুনতে পাচ্ছ? অন্ধকার এই সভা বলবো না, মানে আলোচনা সভা, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ মহোদয়, আমরা যারা গার্জিয়ান আছি এবং তোমরা যারা পরীক্ষার্থী আছো 25-এর, আমি সবাইকে সশস্ত্র সালাম জানাচ্ছি এবং তোমাদেরকে
আদর শুভেচ্ছা ভালোবাসা যাই বলো সেটা তোমাদের জন্য। সভাপতি হলো সালাম, আসসালামু আলাইকুম। আসলে অনেকক্ষণ থেকে বসে আমি সোমবার অ্যাক্সিডেন্ট, আমার পাটা ফোলা, আমার ছেলে বললো যে তোমার যাওয়াই লাগবে, এই জন্য আসছি, আসার কোনো কথা ছিল না। এর আগে আরেকবার একটা অনুষ্ঠান ছিল, সেখানে আমি ছিলাম। কয়েক মিনিট তোমাদের প্রতি আমাদের একটু গোসা ছিল, আমার বিশেষ করে, যেটা আবার আজকে পুনরাবৃত্তি হচ্ছে। শোনা যাচ্ছে কি? হয়তো সাউন্ড কিভাবে হচ্ছে জানি না, আমার বুঝা পাচ্ছি না আমি। ওই যে আপা যে কথাটা বলে গেল, একই সাথে আরো ওই কথাটাই বলতেছে। আজকে দুটো পক্ষ, তিন পক্ষ, আজকে শিক্ষক, ছাত্র, অভিভাবক, আমরা তিন পক্ষ আছি। প্রায় একটা অভিযোগ শোনা যায়, স্যার মাইক করিয়ে না, আমি বাইরে কথা বলতেছি, আমরা যারা বাইরে থাকি, আমার বাড়ি অনেক দূরে, টেপরিগঞ্জ এলাকায়। অনেকেই বলে ছাত্র কোথায় ভর্তি করবে, ছেলেটা পাস করছে, আমরা মনে করছে কোথায় ভর্তি করাবেন, লেখাপড়া হয় না। রিউমার্ক কোথা থেকে আসে? পড়াশোনার কারণে না শুধু বলার কারণে? পড়াশোনা যথেষ্ট ভালো হয়, বোঝা যায়, কিন্তু আমরা সুযোগটা নিতে পারি না। ওই আপা যেটা বলছে, আপা কোথায় বসলো আমি জানি না, অত্যন্ত মূল্যবান, ওনার কথা শুনে আমার একটা অনুপ্রেরণা হলো। তোমাদের জন্য বিশেষ করে আমি এইখানে আসলাম। স্যাররা অনেকে বলতেছে তোমরা আসো কিছু বলো, তোমরা ওই ব্যাগটা হাতে দিলে দুনিয়াটা কাঁপায় দিচ্ছ, কিন্তু এখানে এসে 2 মিনিট কথা বলবে সাহস পাও না কেন? আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। কথা তোমাদের ভাষা, এটা সেটা সবই 100 তোমরা একটু উপস্থাপনা করো, শেখো। অনেকের এগুণ আছে, কিন্তু হয়তো কি হেজিটেট জানি না, একটু হয়তো মনে মনে সংকোচ মনে হচ্ছে। আমি দুটো কথা বলবো শুধু, আর শেষ হওয়ার সময় আমি অনুরোধ করতেছি তোমাদের জন্য, আজ থেকে আমি সবার সাথে আমার পরিচয় নেই, আমি শুভর সাথে একটু বেশি বেশি, আমার ছেলেটা কিছুদিন শুভর ওখানে ছিল, আমার খুব প্রিয় ওই ছেলেটা, মাইন্ডের মতো কথাই বলি। তোমাদের সাথে আমাদের হয়তো, আমার বিশেষ করে ওইভাবে যোগাযোগ নাই, শুভর সাথে আমার কিছুটা যোগাযোগ হয় ছেলের কারণে। আমার ছেলেটা ছিল তো খুব ভালো, পড়াশোনা এই সেই, ওর কাছ থেকে আমিও কিছু শিখছি। আমি যখনই ফোন দিই কোথায় আসো ক্লাসে, কোথায় আসো কোচিং এ, কোথায় আসো আঙ্কেল পড়তেছি, ভালো লাগছিল আমার। আমি অনুরোধ করব, সম্ভবত এপ্রিলে পরীক্ষা না, আচ্ছা যদি এপ্রিলে হয়, তোমরা সবাই সৌভাগ্যবান আমি মনে করি। তোমাদের জন্য 10 দিন 10টা সাবজেক্ট, 11টা, যার 9টা, একটা দিন বেশি পালে 5 নম্বর বেশি পাবা, এটা ধরে নাও। আমি অনুরোধ করতেছি তোমাদের সবার কাছে, রেজাল্ট যে খুব ভালো মনে করার কারণ নাই। আপা বলে গেছে দেখতে শুনতে আমি বিরাট কিছু, তোমাদের ওই এক একজনের হাইট দেখলে মাথা খারাপ, আমরা গার্জিয়ান আমাদের থেকেও বড় বড়, কিন্তু পরিপক্কতাই নয়, মাইন্ড করো না। আপা কিন্তু মারাত্মক কথা বলছে, তোমাদের দেখলে মনে করো বিরাট কিছু হয়ে গেছে, আসলে ঠিক। বর্তমান তোমাদের যে গ্রোথ, তোমাদের যে মেধা, তোমাদের যে সবকিছু তোমরা ফার্স্ট। আমরা অনুরোধ করতেছি গার্জিয়ান হিসেবে তোমাদেরকে, এই 4টা মাস ভালো করে পড়ো, সবাই মিলে A+ নিয়ে নিজের মান সম্মান, বাবা মা, প্রতিষ্ঠান, এলাকার একটা সুনাম অর্জন করো। এটা আমরা গার্জিয়ানেরা মনে প্রাণে চাই। টুকিটাকি এভাবে করি, আমরাও ছোটখাটো, আমরা তো অত মৌলবি নই, আমরা দোয়া করতেছি। আমি আরেকদিন তোমাদের বলছি, আজও করতেছি, যে যতটুকু পারি আমরা সবাই তোমাদের জন্য দোয়া করব। তোমরা ভালো মতো A+ নিয়ে সবাই, তার উপরে আরো গোল্ডেন ইত্যাদি ইত্যাদি যা আছে তোমরা অর্জন করো, আমি এটাই চাই। কথা দিতে হবে সবাইকে, একটা আমাকে ওয়াদা করতে হবে, সবাই আছে আমাকে বিশেষ করে বলতে হবে হাউসে, আজকের থেকে কোনো কিছু করতে পারবে না, শুধু পড়াশোনা পড়াশোনা, কিছু সময় খেলা। পারা যাবে? হয় নাই, আমার হয়নি, যাবে তো? সময় নষ্ট করা যাবে না, শুধু পড়া পড়া। পারবা? আমার ওই যে মানে ওষুধ খাচ্ছি, আমার ঠোঁট শুকে যাচ্ছে, আমি ওই খুব ব্যথা তো আমার, ওই জন্য স্যারদের কাছে একটা অনুরোধ, যেভাবেই স্যার যেভাবেই পারেন এদেরকে 4টা মাস আর্থিক বিষয়টা আমরা দেখবো, গার্জিয়ানরা সবাই এদেরকে শুধু একটা রাস্তা দেখান, পড়াশোনা এদেরকে নিয়োজিত কিভাবে রাখা যায়, আমার এইটাই অনুরোধ স্যারদের প্রতি।
তোমরা কোঅপারেট করবে সবাই। আমরা গার্জিয়ান তরফ থেকে, আমি হয়তো একাই বলতেছি, সবার সম্মতি আছে আশা করি। আমরা সবাই দোয়া করি তোমাদের জন্য। আসেন 2 মিনিট বলেন, আসেন। বক্তা বিভিন্ন বক্তব্য বিভিন্ন আলোচনা করে গেল। আসল উদ্দেশ্য তো দেখলাম আপনি একটু বললেন। যে উদ্দেশ্যটা রয়েছে সেই উদ্দেশ্যে কোনো কথাবার্তা নেই। আসল উদ্দেশ্য হচ্ছে স্যার কি কোনো প্রথমে 30% এর আগে পাস করছে, 30% পাস করছে, 80% পাস করছে, সেটা বড় কথা নয়, 100% পাস করতে হবে। আমার কথা হচ্ছে 100% পাস করতে হবে। এখন ওইটার ব্যাপারে যা যা করার দরকার, অপশন ক্লাস করার অথবা যে আপনার 4 মাস তো 4 মাসের পড়াশোনা করতে পারে, অসুবিধা নেই। এইতে এমন যে বক্তারা মানে আলোচনা করি গেল, ওনার এত পড়া হয়েছে এত পড়া হয়েছে, তো কোনো আলোচনা করার কোনো দরকার। আসল উদ্দেশ্য হচ্ছে আমার 3-4 মাস সময় আছে। এই যে 36শে আগস্ট ছাত্র নিহত আমি সপ্তাহ নিয়ে বলতে চাচ্ছি, যেহেতু আমরা 3-4 মাস লেখাপড়া হয়নি, সেই জন্য ওই ক্লাসটা পড়ার জন্য আর কি, ওইটা উপহার দেওয়ার জন্য আর কি। যদি 10 ক্লাস করেন স্যার করতে পারেন, আর যদি আবার 1 মাস পরে করেন টাইম পাবেন স্যার 4 মাস তো 3 মাস ধরে নেন স্যার। যা যা খরচপাতি দিতে হবে, আরো শ্রমিক দিতে হবে, গার্জিয়ানগুলো এখন আপত্তি করবো, সেটা হলে একটু ব্যবস্থা। এই বলে আমরা বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় অভিভাবক। আমরা তাহলে শেষের দিকে চলে যাই। মধুবাবু, এখন আপনাদের কিছু বলবো, আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভুল হলে আমি প্রথমে বলতে চাই, আমার যদি কোনো কোথায় ভুল হয় তাহলে আমাকে আপনারা ক্ষমা করে দিবেন। আমি আজকে বলতে চাই, এখানে উপস্থিত আমার মারা এবং আমার শ্রদ্ধেয় বাবারা, আমরা আজকে আমি দেখলাম ওই এখানে এসে বক্তব্য দিল অনেক মানে শহরের অনেক বাবা মারাই, তাহলে আমাদের গ্রামের বাবা মারা কতটা সচেতন। আর শুধু শহরে যেমন লাইন স্যার, আবুল স্যার এখানে বক্তব্য দিল যে ভালো ছাত্রদের এগিয়ে দিতে হবে, এদের এগিয়ে দিতে হবে, তাহলে আমাদের এখানে তো কোনো গ্রামের কোনো লোক আসলো না, গ্রামের মা বাবার আসলো না, তাহলে শুধু শহরের বাবা মায়েরা যদি সচেতন হয় তাহলে আমরা কিভাবে এগিয়ে যাবো? এখানে স্যাররা কোচিং করতেছে, এখানে কোচিং করতে শুধু কয়েকজন অভিভাবক আসবে এবং বললো যে আমরা কোচিং করতে রাজি, অর্থ দিতেও রাজি, কিন্তু অনেকের মানে বক্তব্য দিতে এসো না, এখন এখানে বলতেছে যে বাবা আমি তোমাদের কোচিং করাবো, কিন্তু বাসায় গেলে এত টাকা দেওয়া সম্ভব নয়, টাকা বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা কিভাবে এগিয়ে দেবো? আমি তাই আহ্বান করতে চাই, আর কয়েকটি মাস আমাদের পিছনে আপনারা শ্রম দেন, অর্থ দেন, আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব। আমরা অ্যানিমিয়াস, আমরা কেউ না, আমরা অ্যানিমিয়াস। জসিম স্যার, আমার প্রিয় শিক্ষক জসিম স্যার বলতো জীবনে নামাজ আর পড়ালেখা বাদ দিয়ে সবকিছুই চলবে, এই দুটো জিনিস বাদ দিয়ে। আর আমরা এটা
স্যারকে বলতে চাই আমরা এখন থেকে পড়ালেখা করবো এবং আমরা মুসলমানরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। আমরা দেখিয়ে দিতে চাই আমরা অ্যানিমিয়াস ছোট না, আমরা অ্যানিমিয়াস মানে সেরা। আমরা পঞ্চগড়ে প্রথম অবস্থায় থাকবই ইনশাআল্লাহ। আমি আর কথা বলে যাচ্ছি না, আবার সবাইকে সালাম জানিয়ে ও হিন্দু সম্প্রদায়দের আঘাত জানিয়ে এবং অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া আদাব। একটা কথা আছে যে আজকের এই দিনে আমি অভিভূত, আমি মুগ্ধ। কারণ আজকে যেমন আমাদের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আসছে, আমাদের বাবারাও সেভাবে আসছে, মায়েরাও আসছে। আর সবচেয়ে বড় কথা, এখনই আমাদের এক শিক্ষার্থী এত সুন্দর কথা বলে গেল, এজন্য ওর প্রতি থাকলেও আমাদের পক্ষ থেকে দেওয়া ওই জন্য জীবনে সফলতা অর্জন করে। আর একটা কথা, এই পায়েল যে কথাটা বললো যে গ্রামের বাবা মারা কি করবে, টাকা পয়সা যে না দেয় তখন কি করবি? তুমি একটা কথা বলে একবার, একজন শিক্ষক মানে মাটি। মাটি মানে কি? যে সবকিছু সরে যায়, তোমার টাকা দিতে পারবে না, তুমি আমার ছাত্র, সেই দিন তোমার কোচিং কখনো বন্ধ হবে না, কখনো হতে পারে না। যার টাকা দেওয়ার সমস্ত নাই আমাদের শিক্ষকেরা, তাদেরকে আমার ফ্রি দাও। যেখানে তুমি থাকবে সেখানে সহযোগিতা করবে তোমার শিক্ষকেরা। এটাই শিক্ষক জীবনের মূল দায়িত্ব। যেখানে শিক্ষার্থী থাকবে সেখানে সহযোগিতা করবে শিক্ষকেরা, তাদের সামনে এগিয়ে দিবে। তুমি হোসেন খালে তোমার দুহাত তুলে ধরে আমরা দান করাবো, এটাই আমাদের দায়িত্ব। এই জন্য টাকা পয়সা নিয়ে এটা সেটা নিয়ে কখনো তোমরা চিন্তা করবে না। একটা কথা ভেবে রাখবে, তোমার জন্য তোমার শিক্ষকেরা সব সময় প্রস্তুত আছে। ধন্যবাদ। ধন্যবাদ। শেষ মুহূর্তে পায়েল মাঠ গ্রহণ করে দিয়েছে। পায়েলের আবেগঘন বক্তব্যকে আমরা সাধুবাদ জানাই। ওর বক্তব্য শুনে একজন মা হয়তো কিছু বলার জন্য আসছে। ধন্যবাদ। শিক্ষক মন্ডলী, অভিভাবকরা আর আমার প্রিয় সন্তানেরা, সবাইকে সালাম ও আদাব। আসসালামু আলাইকুম। অনেকে তো অনেক কিছুই বললো, আমি লেখাপড়া বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। হয়তোবা এটাই আমাদের শেষ সমাবেশ, অভিভাবক সমাবেশ। এরপরে হয়তোবা আমরা এই স্কুলে দেখা যাচ্ছে যে আমাদের দ্বিতীয় সন্তান থাকলে হয়তোবা আসবো, আর হয়তোবা আসবো না। আর স্যারদের সঙ্গে এভাবে কখনো আমাদের আর দেখা হবে না, কথা হবে না। তবে আমি চাই যে স্যাররা যেন আমাদের সন্তানদের উপর তাদের ভরসার হাতটা সারা জীবন রাখে এবং তাদেরকে যেখানেই পাক না কেন, রাস্তাঘাটে যেইখানে যে অবস্থাতেই থাকুক না কেন সন্তানরা, সেই শিক্ষকরা জানি তাদেরকে সব সময় তাদের কিসে ভালো হয়, কোন দিকে তারা আগাইলে ভালো হবে, কোন দিকে গেলে বা কোন কলেজে পড়লে বা কিভাবে তারা যেভাবে হোক, যেভাবে ইমপ্রুভ করবে তারা জানি সবসময় তাদেরকে সেই পরামর্শটা দেয়। এবং আমরা যারা অভিভাবকরা আমাদের সঙ্গে যাদের দেখা হবে স্যারদের আমি একান্তই চাই যে স্যাররা যেন আমাদেরকেও বলে কিছু, যাদের সঙ্গে তাদের সবসময় কথা হয়, দেখা হয়, সেই অভিভাবকদেরকেও জানি তারা সেই পরামর্শটা দেয় যে হ্যাঁ আপনার সন্তানটাকে এখানে করান বা এইভাবে করান, এইভাবে পরিচালনা করান। সেই দিকটা যদি আমাদের সেই দিক নির্দেশন করেন তাহলে মনে হয় খুবই খুবই আমাদের জন্য ভালো হবে, যারা আমরা অত কিছু জানি না বাইরের সম্পর্কে, কলেজের সম্পর্কে। যদি এরপরে আমার সন্তানরা যে রেজাল্টেই করুক না কেন, তারা অবশ্যই কিন্তু বাইরে চলে যাবে, এই স্কুলে তো আর থাকবে না। আর আমরা ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত যতবারই সমাবেশে ডাকছে না কেন আমরা কিন্তু উপস্থিত হওয়ার চেষ্টা করছি, যতই ব্যস্ত থাকি না কেন উপস্থিত হয়েছি। দেখা গেছে এর মধ্যে অনেক কথা বলছি, হয়তো বা স্যারদের অনেক খারাপ লাগছে বা অনেক অভিভাবকদেরও খারাপ লাগছে। তো সেই দিক থেকে আমি স্যারদের কাছেও ক্ষমা চাচ্ছি যে আমাদের কথায় যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন বা কোনো খারাপ লেগে থাকে, তার জন্য অবশ্যই স্যাররা যেন আমাদের অবশ্যই যদি সেই দিক থেকে আমাদেরকে যদি মাফ করে দেন বা ক্ষমা করে দেন। আমরা যেহেতু মুসলমান, আমরা অবশ্যই মানুষ
যাকেই মানে আঘাত দিয়ে কথা বলি না কেন, তাদের কাছে আমাদের মাপ চাওয়া একান্ত একান্ত এটা ইয়ের মধ্যে পড়ে যায় আমাদের ইসলাম ধর্মে। তো সেই দিক থেকে আমার সন্তানরাও কিন্তু আপনাদের সঙ্গে দেখা গেছে হাঁটতে চলতে ফিরতে ক্লাসে আপনাদের সঙ্গে অনেক বেয়াদবি করছে। যেই প্রধান শিক্ষক হোক বা তার থেকে বা স্কুলের কোনো অন্যান্য যারা চাকরি করতেছে পিওন পোস্টে হোক বা আয়া পোস্টে হোক, এদের সঙ্গে অনেক সময় খারাপ ব্যবহার করছে বা এরা অনেক সময় অনেক খারাপ দেখা গেছে বলতে চায়নি, দেখা গেছে কথার মধ্যে অনেক সময় আপনাদের সঙ্গে খারাপ আচরণের মধ্যে পড়ে গেছে। তো আপনারাও সেই দিক থেকে বিবেচনা করে সন্তানদেরকেও আপনারা ক্ষমা করে দিবেন। আর এরা তো বাচ্চা, আমরাই এখনো সঠিক ভুল চিনতে পারলাম না, আর এরা সে জায়গায় বাচ্চা, এরাই তো সঠিক ভুল কই থেকে বুঝবে। তো সেই দিক বিবেচনা করে অবশ্যই আপনারা তাদেরকে সেই বাচ্চাদেরকে অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবেন। যে যেই অবস্থাতে থাকুক না কেন, যে রকমে আপনাদেরকে আঘাত দিয়ে থাকুক না কেন, যে রকমই কষ্ট দিয়ে থাকুক না কেন, এরা তো বাচ্চা। তো যদিও আমি মনে করি যে স্যাররা এগুলো মনে রাখে না, তারপরও আমি অভিভাবকের পক্ষ থেকে বলতে চাচ্ছি যে যেহেতু এরপরে আর আমাদের সমাবেশ কিন্তু আসতেছে না, এটাই শেষ সমাবেশ। তো সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনারা বাচ্চাদেরকে সেই দিক থেকে ক্ষমা করে দিবেন। আর এরপরে 4টা মাস আমি শুধু একটাই বলতে চাচ্ছি লেখাপড়ার বিষয়ে। সবাই তো সব কথা বলবো, আমি আর কিছু বলবো না, শুধু আপনারা একটা দিক নির্দেশনা দেন, আর কিচ্ছু না, এটাই। আর আমাদের ক্ষমা করে দেন, আমরা তো উঠতে বসতে হয়তো স্যারদের মনে কষ্ট দিয়েই ফেলছি। তো সেই দিক থেকে অবশ্যই অবশ্যই আপনারা আমাদের মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ধন্যবাদ সম্মানিত অভিভাবিকা। নাইলে একটা কথা শুনে আমার খুব ভালো লাগলো, এই জন্য আমি টুকটুকে কথা না বললি নয়, যে একটা কথা মনে রাখবেন, সবার উপর মানুষ সত্য। আমরা ধনী গরিব সাদা কালো জাতি এটা সেটা ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবার জন্য দোয়া করব, সবারই মঙ্গল কামনা করব, সবার জন্যই আমরা মঙ্গল কামনা করব, সবার উপর মানুষ সত্য, এই কথাটার উপর ভিত্তি করি। ধন্যবাদ সবাই। আরেকজন শিক্ষার্থী দুটো কথা বলুন। সম্মানিত অভিভাবক এবং শিক্ষকদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম এবং আদাব। এখানে আমি অভিভাবক মিটিং এর যে মূল উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা কিন্তু কোনো গার্জিয়ান বুঝতে পারেনি, যেটা আমি মনে করতেছি। এখানে যে গার্জিয়ানের কথা বলছে তার মধ্যে সব সায়েন্সের, মানবিকের কিন্তু কোনো গার্জিয়ান কথা বলেনি। আর যে গার্জিয়ানের কথা বলছে তাদের ছাত্র কিন্তু একটা ভালো পজিশনে আছে, ওরা কিন্তু আমাদের অভিভাবকরা কিন্তু কথা বলছে এখানে। আর আমি মানবিকের প্রতি কটা কথা বলবো, 52 জন স্টুডেন্ট, আমি একেবারে ক্লিয়ার কথা বলতেছি অভিভাবকের প্রতি। তারা কেন বলবো মানবিকের অভিভাবক বন্ধ হয়ে যাচ্ছে, হাত তুলি আমরা মানবিক অভিভাবক আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা, মানবিকের অভিভাবক অনেক কম। আমরা মানবিকের স্টুডেন্ট হচ্ছি 52 জন, তার মধ্যে আমরা যদি এই মডেল টেস্টের কথা বলি তার মধ্যে পাস করছে হলো 15 জন। এই 15 জনে পাস করেনি। এই 15 জনের মধ্যে পাস করবে হাইস্ট 3 থেকে 4 জন। আর যদি পরীক্ষার মতো পরীক্ষা হয় তাহলে 52 জনের কিন্তু ফেল স্টুডেন্ট। আরে কখনো কিন্তু পাস করতে হবে না, যে কোনো 52 জন স্টুডেন্ট আছে আমাদের মানবিকের, 52 জনের কিন্তু ফেল করবে। তাহলে যদি ভালো পরীক্ষা নেওয়া হয়, যদি মডেলটা ভালো করতে হয়, তো মানবিক এবং আর্টস, সায়েন্স এবং আর্টসের কথা, সায়েন্সের যে আরো ফেল করবে, যাবে অসংখ্যের সাথে ফেল ফেল। এই অভিভাবক মিটিং করার উদ্দেশ্য হচ্ছে এই 52 জন ছাত্র এবং সায়েন্স কিন্তু আমাদের মানবিকের কোনো গার্জিয়ান এই কথাগুলো বলেনি, যে আমি বলতেছি মানবিকের 52 জনের ছাত্র ফেল করবে, এটা একেবারে গ্যারান্টি আমি তাদের লিখিত দিবি। এবং জসিম স্যার, অখিল স্যার আমাদের অনেক জোর করছে যে কোচিং করার জন্য, কোচিং করো। স্যার বললো কি করা যায়, বলো স্যার আমাদের 52 জনের ছাত্র ফেলে ছাত্র আর পাশে লেভেলে নিয়ে যাও, তাহলে আমরা পাস করতে পারি।
কিন্তু মানবিকের একটা ছাত্র আসলে হাইয়েস্ট 15 জন 16 জন, এই 15 জন 16 জনের মধ্যে পাস করছে, আর বাকি বন্ধু সব ফেল। এই 15 জনের মধ্যে পাস করার কথা মানে হয়েছে অসংখ্য কোচিং, যেটাকে তুলনা করা যাবে না। জসিমুদ্দার আসলো, জসিমুদ্দার একেবারে সেরকম অঙ্গ বাড়াইলো। রুবেল স্যার আসলো, রুবেল স্যার একটা কথার জন্য 30 আনসার আসলে তার মধ্যে একবার কত কম একেবারে লিখিত 14টা কোশ্চেন লেখালো, মুখস্থ করে ধরলো শেষ। ভূগোল আসলো, ভূগোল 3 দিনে একটা কথা শেষ। যে কোনোজন ছাত্র ভূগোল যে কথা শিখছি তার মধ্যে একটা ছাত্র বলতে পারবে না, বাকি যে ছাত্রগুলো আছে তারা কেউ বলতে পারবে না। আমরা যদি পাস করতে পারি এই চিন্তা করো, সাথে বলো কোচিং কথা, কোচিং আসবে না তোমরা, এখন কি করবো তো নিজের চিন্তা করো। আর কোচিং এ হেভি কোচিং হয়েছিল, আমি মনে করছিলাম সাতটা বলছিল যে 3 মাসে আমরা পাস করে দিব। এখন আমি দেখি কোচিং করে 15 দিনে পাস উঠে যায় আমাদের। আর কোচিং করলে আমাদের ক্লাস তো নিশ্চিত ফেল করবে কি। আমি চিন্তা করি কোচিং যদি হয়েছে তাহলে গোল্ডেন না বলে আমার লস। আর তোমরা এই ছাত্রগুলো আসবে না কোচিং এ, অনেক দুঃখজনক ব্যাপার। আর যে অভিভাবক কথা বলছে তারা শুধু যাদের ভালো স্টুডেন্ট, যাদের সরকারের ভালো স্টুডেন্ট তাদের অভিভাবকের কথা বলছি, যাদের স্টুডেন্ট দুর্বল তাদের কথা বলেনি। সায়েন্সের কথা যদি বলি, সায়েন্সে যে 6 জন বাদে যে তারা বাকিরা ফেল পাস করছে, তারা কোনটা পাস করবে না, অসংখ্য ফেল। সাদা তো বলতে পারতেছে না, কিন্তু অসংখ্য ফেল। এই কথাগুলো আমি ক্লিয়ার করলাম, ঠিক আছে? ভুল হলে মাফ করে দেবেন। সব বলে আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই মুহূর্তে আমি বিনীত অনুরোধ করছি আমাদের নিপুণের সর্বোচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, ইংরেজি ডিপার্টমেন্ট শিক্ষক মহাদেব চন্দ্র রায়কে তার কথা বলার জন্য অনুরোধ করছি। আদাব এবং নমস্কার এবং সবাইকে শুভ অপরাহ্ন। আজকের এই সমাবেশে আসলে খুবই ভালো লাগছে। গার্জিয়ান এবং ছাত্র শিক্ষক যে একটা প্ল্যাটফর্ম, খুবই ভালো লাগছে আর কি। সেক্ষেত্রে আমরা আমাদের নিবন্ধন সরকারি উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক সহ আমরা খুবই আনন্দিত। যাই হোক, আমি দুটো কথা বলবো এখানে, গার্জিয়ান এবং শিক্ষার্থীদের বিষয়ে। আমরা গার্জিয়ান, কিন্তু আসলে আমরা আমাদের সন্তানদের সম্পর্কে একটু ভাবতে হবে যে আমার ছেলে স্কুলে যাচ্ছে, সে কি পড়তেছে, কি শিখতেছে, আজকে সারাদিন সে কি শিখলো, কার সাথে ঘুরে বেড়াইলো এবং সে রাতে সে কি করতেছে। এটা গার্জিয়ান হিসেবে আপনাদেরকে একটু কেয়ার করতে হবে। আর এই যে আমাদের যে শিক্ষার্থী এনএনিয়ান্স, উই আর প্রাউড, সেটা গর্বিত মনে করি। কিন্তু এখানে একটু বিষয় আছে, এই যে আমরা যে এনএনিয়ান হতে চাই শুধু পঞ্চগড় না, পুরো বাংলাদেশের মধ্যে, তাহলে সেই রকম করে তোমাকে ইউ হ্যাভ টু ওয়ার্ক, কাজ করতে হবে জীবনে। আমি দুটো একটা পয়েন্ট বলবো, যেটা হচ্ছে সফলতা কখন আসে, তুমি নিজেই সেটা রিয়েলাইজ করতে পারবা যদি তুমি সেই লেভেলের হও। দেখবা যে তুমি তোমার সেই সফলতা অনুযায়ী তুমি পরিশ্রম করতেছ, বাট তুমি একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে সেখানে হতাশা ফিল করতেছো যে না, মনে হয় আমি পারবো না, কিন্তু তুমি তোমার কাজ চালিয়ে সেই তোমার মানে চূড়ায় তুমি পৌঁছে যাবে। এটা একদম বাস্তব, এটা একদম বাস্তব 100%। যদি তুমি এটা মনের মধ্যে এটা রিয়েলাইজেশন করতে পারো। আসলে আমরা ছাত্র হিসেবে সবাই মেধাবী,
কিন্তু মেধাটাকে কে কতটুকু কাজে লাগাচ্ছি সেটা হচ্ছে নিজের কাছে একটা পদ্ধতি। আমাদের যে শিক্ষার্থী এরা আসলে মেধাবী, কিন্তু তারা মেধাটাকে সঠিকভাবে মানে ব্যবহার করতেছে না। আমরা এখানে যে টিচার গুলো আছি, উই আর রেডি ফর আওয়ার স্টুডেন্টস। আমরা সবাই রেডি আছি যে আমরা কিভাবে আমাদের স্টুডেন্টটাকে আমি তাকে সাপ্লাই দিব, তাকে ভালো মানুষ করব, আমরা কিন্তু সবাই রেডি। কিন্তু এখানে একটু সমস্যা হচ্ছে, আমাদের শিক্ষার্থীগুলো তারা সেটাকে কেয়ার টেক করে না। দুই একজন আছে তারা করে, কিন্তু বাকিগুলো তারা কি হয়েছে আমি পারবো। এই যে আমরা কিন্তু টিচারগুলো সবাই আন্তরিক আছি, যেমন জসিম স্যার যদি বলে আমরা রেডি, আমরা তোমাদেরকে ভালো লেভেলে ভালো করার জন্য উই আর রেডি অল টাইম। কিন্তু তোমাদের সেই মানে মানসিকতাটা তৈরি করতে হবে, স্যারের কাছে যাইতে হবে, তোমাকে সেটা নিতে হবে। একজন শিক্ষার্থী বললে তার অর্থের প্রবলেম, আমার মনে হয় না যে আমরা এখানে যে টিচার গুলো আছি এই টাকা নিয়ে মনে হয় যে আমরা কথা বলি। যদি কোনো ছাত্র ভালো হয়, সে যদি পড়ে যদি বলে, আমার মনে হয় না যে আমরা টাকা নিয়ে এরকম বলি যে তোমাকে টাকা দিতে হবে। আমি আমার ব্যক্তিগত বলি, আমি যে বাচ্চাগুলোকে পড়াই, ধরেন 50 জন পড়াই, তার মধ্যে সর্বোচ্চ টাকা দেয় 10 থেকে 15 জন, বাকিগুলো দেয় না ঠিক মতো, আমি চাপও দিই না। কিন্তু একটা শর্ত আছে, আমি যে পড়াবো সেই পড়াটা আমাকে দিতে হবে। সে প্রতিদিন আসবে, পড়ে যাবে, কিন্তু আমাকে মানে আমি তাকে ফিডব্যাক দিব, সে আমাকে কি দিবে না, আউটকাম দিবে না, তা হবে না। শর্ত একটাই, তুমি আসো, তোমার টাকাটা বিষয় না, বিষয় হচ্ছে যে তুমি কি শিখতেছো, আমি কি শিখাচ্ছি সেটা তুমি মানে লেনদেনটা হচ্ছে কিনা, এইটা বিষয় মাথায় রাখতে হবে, টাকাটা বিষয় না। তাহলে আমরা সেই মনোভাব নিজেকে প্রিপেয়ার করে আমরা আবার এখন 3 থেকে 4 মাস সময় পাবো। আমরা যদি লেগে পড়ি এবং আমরা যদি সঠিকভাবে পরিশ্রম করি, আমার মনে হয় এখনো আমরা সবাই A+ তো পাবোই, একটা ভালো রেজাল্ট হবে, এখানে কেউ ফেল করবে না, এটা আমি মনে করি। আমরা যদি একটু পরিশ্রম করি, কারণ সবারই মেধা আছে, মেধাটাকে কাজে লাগাইতে হবে। এখন কে কিভাবে কাজে লাগাবে সেটা হচ্ছে তার নিজের পদ্ধতি, এবং টিচারের এখানে সহায়তা নিতে হবে। তাই আমি আর কিছু বলতে চাই না, সবাইকে ধন্যবাদ, নমস্কার এবং আদাব, আবারও শুভ অভিনন্দন বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মহাদেব বাবুকে। এবার আমরা কথা শুনবো আমাদের ইংরেজি ডিপার্টমেন্টের আরেকজন প্রিয় শিক্ষক, সকলের প্রিয় শিক্ষক অখিল বন্ধু রায়, তাকে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ স্যারকে, আসলে অনেক দেরি হয়ে গেছে, আবার আমি ওইদিকে ক্লাসে ব্যস্ত থাকাতে আসলে এখানে কি আলোচনা হয়েছে আমি জানি না, তবে এতটুকুই জানি যে আসলে এখানে যা আলোচনা হয়েছে সবকিছু আমাদের শিক্ষার্থীদের মঙ্গলের কথা চিন্তা করে আলোচনা হয়েছে। তো আমি আসলে শুরুতেই বলতেছি, আসলে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি এখানে হাজির হয়েছি। সেটা কিরকম যে আমি দুটো মাঝখানে, এইদিকে স্যাররা বসে আছে, ওইদিকে আপনারা বসে আছেন, আমি কিন্তু একটা মাঝামাঝি পর্যায়ে। আমি একজন শিক্ষক এই স্কুলের, একই সাথে আমি আবার অভিভাবক। আমার ভাইস্তা এবার পরীক্ষা দিবে, সে আজ থেকে, কিন্তু খুবই দুঃখিত আমি কি কারণে, যে আপনারা যেই দুঃখে দুঃখিত আমিও কিন্তু সেই দুঃখে দুঃখিত। আমার ভাইস্তা সঠিকভাবে পড়াশোনা করে না, আমি ব্যর্থ, সে আমার কাছেই থাকে, আমি আসলে ব্যর্থ হয়েছি। আমার ভাইস্তা সেভাবে পড়াশোনা করে না, সেও কিন্তু ফেল করেছে, এক সাবজেক্টে তার ক্রস গেছে। সুতরাং আমিও কিন্তু প্রচন্ড কষ্টে আছি, এই কষ্টটা কিন্তু আপনাদেরও, এবং আরো বেশি কষ্ট আমার এক ভাইস্তার কষ্ট তো আমার মনে আছে, তার থেকে আমার এই যে স্টুডেন্ট, কেন রাখো নাই, যে আসলে পরীক্ষার খাতা যখন আমি কাটতেছিলাম, মানে জঘন্য অবস্থা, এতবার করে শেখানোর পরেও, এতবার করে প্রতিবার পরীক্ষার আগে আমি বলি যে 1 নম্বর আইটেম কেমনে উত্তর করতে হবে, 2 নম্বর আইটেম কেমনে উত্তর করবে, এইভাবে 1 থেকে 15, 16 আইটেম কিভাবে উত্তর করতে হবে, আমি এতবার করে প্রতি পরীক্ষার আগেই এদেরকে ব্রিফিং করি। কিন্তু দুঃখের বিষয়, সেই ইনস্ট্রাকশন গুলো তারা আসলে বাস্তবায়ন করে না, যার কারণে কিন্তু রেজাল্টে ধস নেমে গেছে। এবং আমি খুবই শঙ্কিত যে এনএন স্কুলের ইতিহাসে আমি 18 সালে এসেছি,
অ্যানালিটিক্সের ইতিহাসে আমি এরকম রেজাল্ট ধস কখনো দেখিনি, এবং সামনে যখন এদের রেজাল্ট প্রকাশিত হবে ফাইনালি, তখন অত আমরা মুখ লুকানোর জায়গা পাবো না। এটা আসলে বাস্তবতা। এখন এখানে দায়, প্রথমত দায় আমি নিজেই স্বীকার করে নিচ্ছি, কারণ আমি যেহেতু শিক্ষক এই বিদ্যালয়ের, সে শিক্ষা, তাদের শিক্ষা দেওয়ার দায়িত্ব আমার উপর বর্তায় বা আমাদের উপর বর্তায়। সেই দিক থেকে প্রথমে আসলে ব্যর্থতা স্বীকার করে নিচ্ছি যে আসলে আমরা পারিনি, এদেরকে কখনোই আমরা সংঘবদ্ধ করতে পারিনি, কখনোই এক জায়গায় পাইনি, এক ছাদের নিচে পাইনি। এরা অলওয়েজ বিচ্ছিন্ন ছিল, এখনো বিচ্ছিন্ন আছে, আগামী যে 4 মাস হাতে আছে তখনও হয়তো বিচ্ছিন্ন থাকবে। যার কারণে আমরা ভালো কিছু যে আশা করব সেই সাহসটুকু করতে পারতেছি না। সুতরাং আমার দায়িত্ব থেকে আমি যদি বলি যে যারা ফেল করেছে এবং যারা ফেল করার সম্ভাবনা আছে, কারণ টেস্ট পরীক্ষাটা অত কঠিন ভাবে করা হয়নি, কিছুটা নরম ভাবে করা হয়েছে, যার কারণে অনেকে হয়তো পাশ করে গেছে, কিন্তু যারা পাশ করে গেছে তাদের মধ্যে কিন্তু ফেইলিওর আছে। এই জিনিসটা ভাবতে হবে। এবং যারা তৃপ্তি ঢুকে তুলতেছো যে না অনেক ভালো রেজাল্ট করেছে, আসলে না। এক্স্যাক্টলি যেই ছেলেটা 90 পেয়েছে আমার ইংরেজিতে, সে কিন্তু 80 পাওয়ার মতো যোগ্যতা রাখে না, কিন্তু খাতাটা ওইভাবে কাটা হয়েছে কিছুটা। দ্বিতীয় কথা, তারা দেখাদেখি করে লিখছে, কিন্তু এই সুযোগটা কিন্তু ফাইনালে পাবে না, এটাই বাস্তবতা। সুতরাং যারা এই রেজাল্ট নিয়ে সন্তুষ্ট হওয়ার মতো কিছু নেই, সামনে কিন্তু কঠিন অপেক্ষা করতেছে। সুতরাং এই 4টা মাস যদি কেউ ভালোভাবে ইউটিলাইজ করে, এবং আমি আমার পক্ষ থেকে বলবো যারা ফেল করেছে এবং ফেল করার সম্ভাবনা আছে, আগামী 4 মাস আমি নির্দ্বিধায় তাদের পিছনে শ্রম দিব। আমাদের ক্লাস চলাকালীন সময় আমি 1টা ঘন্টা করে ইংরেজি ক্লাস নিব, যাতে করে পাস করে যায়। ভালো রেজাল্টটা পরের কথা, যারা ভালো রেজাল্ট করার জন্য করবে তারা অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে যদি সে ডিটারমাইন্ড হয়। কিন্তু যারা ফেলের পর্যায়ে আছে, এমনও আছে 15-20 পাইছে ইংরেজিতে, তার দ্বারা 33 পাওয়া কেমনে সম্ভব? সুতরাং আমি খুবই দুঃখিত, দুঃখ থেকে এই কথাগুলো বলতেছি। আমি ব্যর্থতার জায়গা থেকেও সেটা বলতেছি যে এদের যেন একজনও ফেল না করে সেই দায়িত্বটুকু আমি নিতে চাই। ইংরেজির ক্ষেত্রে অন্যান্য সাবজেক্টে স্যাররা দায়িত্ব নিবে, আমার দায়িত্ব থেকে বলি যে আপনি শুধু এতটুকু দায়িত্ব নেবেন যে কাইন্ডলি তাদেরকে পাঠাবেন। অন্য সাবজেক্টে যদি ক্লাস না হয়, আপনারা যদি এগ্রি করেন, আমি 1টা ঘন্টা ক্লাস, আমার 10টা থেকে 4টার মধ্যে যত ক্লাসে থাকুক, 1টা ঘন্টা আমি এদের জন্য সময় দিব ইংরেজিতে যাতে ভালো করে। এতটুকু দায়িত্ব নিয়ে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা অবশ্যই তাদেরকে টাইমলি পাঠাবেন। তো সবাইকে আর বেশি কথা বলছি না, অনেক দেরি হয়ে গেছে, বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছি না। সবাইকে ধন্যবাদ, নমস্কার এবং আদব। ধন্যবাদ অভিভাবককে। আসলে একজন শিক্ষকের আকুতি আমাদের বোঝা উচিত। ধন্যবাদ। এখন আপনাদের সামনে আলোচনা করবে অত্র প্রতিষ্ঠানের সকলের প্রিয় মুখ, আমাদের প্রিয় শিক্ষক, বাংলা বিভাগের সিনিয়র শিক্ষক জনাব তনরুজ্জামান রুবেল স্যার। এখন বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম এবং আদাব। সামনে উপবিষ্ট আমাদের সিনিয়র শিক্ষক এবং প্রধান শিক্ষকের দায়িত্বপ্রাপ্ত রুহুল স্যার সহ সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং সামনে উপবিষ্ট অভিভাবক মণ্ডলী এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একটু শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করব যে আমরা একটু চুপ থাকব। আমরা খুব কম সময়ে আমাদের কথাগুলো শেষ করতে চাই। আমরা অনেকগুলো কথা শুনেছি, সব কথা শুনতে না পারলেও মূল কথাগুলো আমাদের সবারই একই। অভিভাবক মণ্ডলীর যে আজকে এত সময় ধরে এখানে অবস্থান করা, এটি কিন্তু অনেক কষ্টসাধ্য। এখানে অনেক অভিভাবক আছেন, যে আমরা আসলে অনেক বলতে সব অভিভাবককেই বলবো, কিছু অভিভাবক আসছে যে কম বয়সের, আর তাছাড়া সকল অভিভাবকের সামনেই আসলে এখানে চেয়ারে বসে থাকাটাও একটু অস্বস্তিকর। এটি আমি অনুভব করছি। কারণ কিছু অভিভাবক আসছে যে তারা আমাদের চেয়ে বয়সে ছোট বা কিন্তু অনেক অভিভাবক যারা, তারা সবাই সম্মানিত ব্যক্তি, এবং এই যে দীর্ঘ সময়, এই সময়টা যে তারা আমাদেরকে বিনিয়োগ করলেন, এটির ফলাফল আমরা কি দিব, এটি আজকে হিসাবের বিষয়।
এই যে সময়টা অভিভাবকরা বিনিয়োগ করলো, তাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সাংসারিক কাজকর্ম সবকিছু বাদ দিয়ে তাদের যদি প্রতিটা মিনিটের যদি আমরা হিসাব দেই, সেই মিনিটকে যদি একটু হিসাব করি, সেটিকে যদি একটু মূল্যায়ন করি শিক্ষার্থীরা, তাহলেই এর হিসাবটা হয়ে যাবে। অনেক কথা আসছে, শিক্ষার্থীরা নিজেদের পক্ষ থেকে বক্তব্য দিয়েছে যে এখানে ভালো করার মতো শিক্ষার্থী কম, আবার আর্টসের মধ্যে অনেক শিক্ষার্থী আছে যে তারা খুব ভালো ফলাফল করতে পারেনি, এবং যদি বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া না হয় তাহলে আরো বেশি সংখ্যক খারাপ করার সম্ভাবনা আছে। আবার যারা ভালো করেছে তাদের মধ্যেও অনেকে আছে যে এতটা ভালো করার কথা নয়, এরকম অনেক কথা আসছে। কারণটা হচ্ছে যে আমরা এই ব্যাচটি আমাদের একটা করোনাকালীন একটা খুব খারাপ সময়ের মধ্য দিয়ে গেছে। ওই সময়টা যে সময় শেখার মূল সময়টা ছিল, যে সময় ভিত্তিটা গড়াই দেওয়ার কথা, প্রায় 2.5 বছর সময় তাদের নষ্ট হয়েছে ওই সময়ে। এর পরের সময়টি আসলো হচ্ছে এবারের যে একটি বিপর্যয়, এবারের যে একটি সংকট, বিপর্যয় বলবো না, যে একটি সংকট গেল দেশের, এই সংকটকালীন মুহূর্তটাও কিন্তু কম না। 1-2 মাস যেভাবেই আমরা বলি না কেন, কোনো না কোনো ভাবে তারা এটার সাথে রিলেটেড, না হলে মানসিকভাবেও রিলেটেড। এইগুলো সময়ও কিন্তু তাদের কিছুটা নষ্ট হয়েছে। তা আমি বলবো যে সরকার কিন্তু যার কারণে তোমাদের কিন্তু একটু প্রলম্বিত করেছে সময়টা। আমার বিনীত অনুরোধ, আমরা শিক্ষকরা সবাই জানি কার কি কোয়ালিটি, আমরা কিন্তু জানি, আমরা মোটামুটি জানি, প্রায় 100% শিক্ষার্থীর আমরা অবস্থা জানি, কিন্তু তারপরেও তো সব কথা বলা যায় না। আমরা বলতে চাই সামনের দিকে এগিয়ে যেতে হবে, বড় বড় স্বপ্ন দেখতে হবে। আমরা স্বপ্ন দেখতে চাই, যে স্বপ্নটা আমাকে মানুষ করবে, যে স্বপ্নটা সবার আকুতি শুনলাম যে আমরা মানুষ দেখতে চাই, ভালো মানুষ দেখতে চাই। অনেকে বলছে ভালো ফলাফল চাই, আসলে সবটা মিলেই আমরা প্রকৃত মানুষ, আমরা প্রকৃত মানুষ চাই। আমরা যে শিক্ষার্থীদের আমরা খারাপ কিছু বিষয়ের কারণে বিদ্যালয় থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিচ্ছি, এবং অলরেডি আপনারা জানবেন যে বিদ্যালয় থেকে আমরা কয়েকজন শিক্ষার্থীর এরকম বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি। এবং আপনারা জেনে খুশি হবেন যে বিদ্যালয়ের, আপনারা একটু এর আগেও মিটিং এ এসেছেন, আপনারা একটু পরিবেশটা আপনারা আশপাশে তাকিয়ে দেখেন, ক্লাস কিন্তু চলছে। এরা যে পরিবেশ থেকে এসেছে সেই পরিবেশটা কিন্তু নেই বিদ্যালয়ে। দেখেন প্রত্যেকটা রুমে কিন্তু ক্লাস চলছে। আজকে বলে দিছি যে টিফিন 1টায় না হয়ে 1:40 মিনিটে হবে। একটু আমাদের সংকটের কারণে, সমস্যার কারণে, অভিভাবক মিটিং এর এবং আরো কিছু সময় সেখানে কিন্তু ক্লাস চলছে। তো আমরা কিন্তু এই সব সময় একটা বিষয়কে মাথায় রাখলে, অভিভাবক একজন বলল যে আসলে কেন ভর্তি করাবো, কি হবে, আসলে সেই পরিবেশটি কিন্তু নেই। আপনার 10টায় স্টুডেন্টরা ঢুকবে, 4টায় বের হবে। আমরা আশাবাদী যদি আল্লাহ আমাদের সুস্থ রাখে, একটি ক্লাসও মিস হওয়ার কোনো সুযোগ নেই। এইটুকু কিন্তু আপনারা জেনে নেবেন, এই মেসেজটা আপনারা একটু দিবেন কাইন্ডলি। আপনাদের কাছে একটি মেসেজ, আমরা কিন্তু বিভিন্নভাবে প্রচারণা করতেছি 6 এর ভর্তির জন্য। তো আপনারা যারা আশপাশে যারা আছে, যারা আপনাদের প্রতিবেশী আছে, যারা 5ম শ্রেণী পাশ করবে, তাদেরকে আবেদনের জন্য এই কথাটি একটু বলবেন, যে কারণ আবেদনটা আমাদের 30 তারিখ পর্যন্ত। এটি একটু মেসেজ আপনাদের কাছে, এটি একটু বলবেন, কারণ পরিবেশ সবসময় একরকম থাকে না। আমাদের শিক্ষার্থীরা তাদের যে পড়াশোনার যে বিষয়টি, আমি বলবো যে আমার যে বিষয়টি আছে, আমি একটি বইতে আমি চমৎকার করে দাগিয়ে দিয়েছি। আমি এই বাংলা 2য় পত্রের কথা বলবো, যে হুবহু বই থেকে, আপনারা যারা অভিভাবক আছেন সবাই বলবেন, ওই বই থেকে বাইরে একটি কোশ্চেনও হবে না, বইয়ের বাইরে একটি প্রশ্ন হবে না। এবং আমি লিখে দিয়েছি যে 2025 এই অল্প কয়েকটা করে 4টা থেকে 5টা ভাব সম্প্রসারণ করলে একটি কমন পাওয়া যায়। এবং হুবহু বোর্ডে যা, মানে বইতে যা আছে সেটা যেন লিখে দেয়, একেবারে 10-এ 10 দিচ্ছি। এবারেও এই দিনাজপুর শিক্ষা বোর্ডের হেড এক্সামিনার ছিলাম আমি খাতা দেখিয়েছি, তাদেরকে বলেছি সব কথা, যে কিভাবে লিখবা, কিভাবে কাজ করবা, কিভাবে কমন পাবা। বাইরের চিন্তা করার দরকার নেই, অনেক বেশি বেশি লেখার দরকার নেই, যা আছে বইটাতে তাই লিখে দাও, 1 নম্বরও কমানো হয় না। তো
তো যাই হোক, এই বিষয়গুলো আমরা কিন্তু নির্দেশনা দিয়ে যাচ্ছি। আমি অনুরোধ করব যে হতাশ হওয়ার কিছু নেই। যারা একটু পিছিয়ে আছে, যারা ফেল করেছে, যারা খারাপ করেছে টেস্ট পরীক্ষায়, তারা যদি আচরণগুলো চেঞ্জ করে, আপনাদের আমি বলবো যে শিক্ষার্থীদের আমরাও চেষ্টা করব, আপনাদেরকে চেষ্টা করতে হবে আচরণিক পরিবর্তন। আমরা যদি বলি যে হোয়াট ডু ইউ মিন বাই এডুকেশন, আসলে শিক্ষা কি? শিক্ষাকে বলা হয়েছে যে শিক্ষা হচ্ছে মানুষের কাঙ্ক্ষিত আচরণিক পরিবর্তন হলো শিক্ষা। শিক্ষার সংজ্ঞা হচ্ছে কাঙ্ক্ষিত আচরণিক পরিবর্তন, এটি হলো শিক্ষা। শিক্ষা কিন্তু অনেক কিছু নয়। তো এর মধ্যে কিন্তু সবকিছু চলে আসছে। পৃথিবীর যতগুলো বিষয় আছে সব নিয়ে আসেন, দেখবেন যে এই সংজ্ঞার মধ্যে পড়ে গেছে। কারণ আচরণের পরিবর্তন হতে গেলে তাকে নিয়মিত হতে হবে, তাকে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, তাকে বই পড়তে হবে, পিতামাতাকে সম্মান করতে হবে, অভিভাবককে সম্মান করতে হবে, বড়দের সম্মান করতে হবে, ছোটদের স্নেহ করতে হবে, কাউকে খারাপ কথা বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। সব কিন্তু এই কাঙ্ক্ষিত মাস করবে না। আমরা কষ্টগুলো মুখে চেপে ধরে আছে, আমার সন্তানরা আছে। দেখেন কতটা আকুতি নিয়ে আমরা চেয়ে আছে। আপনারা
ভালো জিনিস শিক্ষকরা তাকিয়ে থাকে যে এমএনএ রেজাল্ট কি করে। আজকে আপনাদেরকে এখানে ডাকার আমাদের যে উদ্দেশ্য, বেসিক্যালি স্পেসিফিক্যালি আমার যে উদ্দেশ্য, আমার যে মোটিভ, সেটা হলো যে আগামী 4 মাস যেন আমার শিক্ষার্থী পড়ার টেবিলে বসে থাকে, এটা আপনি ইনশিওর করবেন। আজকে আমরা আপনাদের কাছ থেকে এই কথাটা শুনতে চাচ্ছিলাম যে আপনারা বলবেন যে আমার সন্তানটি পড়ার টেবিলে বসে, পড়ার টেবিলে থাকে, এবং আমি সর্বাত্মক চেষ্টা করি যেন সে সর্বোচ্চ সময় পড়ার টেবিলে বসে থাকে। দেখেন, মানে আজকে আমাদের হিসাবটা অনেকটা হাসিলের ময়দানের মতো হয়ে যাচ্ছে। কিন্তু আজকে শেষ মুহূর্তে শেষ মিটিংয়ে মানবিক শাখার 52 জনের মধ্যে 18 জন অভিভাবক অ্যাবসেন্ট। আসলে আপনারা যদি আপনার আমার সন্তান না, 18 জন কিন্তু আপনার আমারই সন্তান। বিজ্ঞান বিভাগে 63 জনের মধ্যে 7 জন শিক্ষার্থী অ্যাবসেন্ট। আসলে আপনি কি এদেরকে ছাড়া ভালো রেজাল্ট করতে পারবেন? আসলে কখনো সম্ভব না। যদি আমরা কোচিংটি চালু করি, আমার প্রথমে ছাত্রকে বলছি, আমরা সায়েন্স থেকে সর্বোচ্চ 30 থেকে 35 জন শিক্ষার্থী নিতে চাই। আমরা বাকিগুলোকে চাই না। আমরা সায়েন্স থেকে 30 থেকে 35 জন শিক্ষার্থীকে চাই, এবং আর্টস থেকে 40 থেকে 45 জন শিক্ষার্থীকে চাই, যারা যদি আপনারা আজকে কমিটেড হন যে আমরা আমার বাচ্চাদেরকে এই 3টা মাস কোচিংয়ে পাঠাবো। যেহেতু 20 মাসে কিছু হয় নাই, এটা মনে করার কোনো কারণ নাই যে 4 মাসে এখানে এসে পিএইচডি করে যাবে, এটা মনে করার কোনো কারণ নাই। কিন্তু আমরা একটা আশা নিয়ে বাচ্চাদেরকে পাঠাতে পারি যে আগামী 4 মাস। কিন্তু আপনার যে লাগবে, আমি বলে দিচ্ছি যে শিক্ষার্থীটি ওই 7 দিন, আমরা কিন্তু 7 দিন একটা ফ্রি ক্যাম্পেইনের ব্যবস্থা করছি একটা ক্লাসে, যে তোমরা আসো। আমরা দেখে বলছি যারা আসবে তারা দুপুরের টিফিনটা নিয়ে আসবে হাতে, 4 জন কি 5 জন করে টিফিন নিয়ে আসবে, এবং রেগুলার আসবে। তাদেরকে আমি রেগুলার পাই না, আজকে যে আসতেছে কালকে সে নাই। এবং অনেক শিক্ষার্থী যারা দেখতেও আসলো না যে আসলে এখানে কি হচ্ছে একটু দেখে আসি। যদি আমরা আজকে কম্প্রোমাইজ করি, যদি আজকে আমরা কমিটেড হই, তাহলে আপনাকে কমিটমেন্ট দিতে হবে যে আমি সকাল 10টার মধ্যে আমার সন্তানকে স্কুলে পৌঁছাই দিব দুপুরে লাঞ্চ সহ, এবং 4টার আগে আমি আমার বাচ্চাকে স্কুল থেকে নিয়ে যাব, এবং এরপরে বিকেলে আমি আমার সন্তানকে বাড়ি থেকে বের হইতে দিব না। এবং মাগরিবের পরে কোনো কারণে আমার সন্তানকে না ওষুধ আনতে, না মোবাইলে টাকা দিতে, না খরচ করতে আমি বাচ্চাকে এলাও করবো না। এবং যার যার অ্যান্ড্রয়েড সেট আছে, আমরা জানলেও তার কাছে আছে, না জানলেও তার কাছে আছে, আমরা প্রত্যেকের কাছ থেকে অ্যান্ড্রয়েড সেটটাকে সিজ করে নিব। যদি আমি আমার সন্তানকে ক্যান্সার থেকে বাঁচাতে চাই, যদি আমি রেজাল্টের দিনে অন্যের মিষ্টি খেতে না চাই, আমি যেন মিষ্টি নিয়ে আমার স্যারের বাড়িতে যেতে পারি, আমি যেন মিষ্টি নিয়ে আমার বান্ধবীর বাড়িতে যেতে পারি, যদি সেটা আমি চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই 4টা মাস সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত আপনার সাথে আমার কমিউনিকেশন, আপনার সাথে আপনার সন্তানের কমিউনিকেশন, সকাল 10টা থেকে 4টার যে কমিউনিকেশন, লাঞ্চের যে কমিউনিকেশন, এগুলোকে একাত্ম যদি করতে পারি, তাহলে আমরা একটা সফল ফলাফলে পৌঁছাতে পারবো, আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারবো। সেদিন আমাদের 4টা এগেন্সার উঠবে, আর না হলে সেদিন আমরা অমাবস্যা অমানিসায় হারিয়ে যাব, আমাদের চোখের জল কেউ দেখতে যাবে না। আসলে যদি এ প্লাস পাই, বোর্ডে সর্বোচ্চ রেজাল্ট করে, তাহলে আমি খবর নিতে যাবো যে ওই ছাত্রটা আমার। আপনার প্রতিবেশী যাবে যে এটা আমার প্রতিবেশী ছিল, মারাত্মক ভালো ছিল, ওই একই লোকই বলবে। আর যদি ফেল করে, ওই একই লোকে বলবে আমি জানি এই ছেলেটা আসলে আগে থেকে খারাপ ছিল। ভাই বলে গেল, আমি এসে বলছিলাম যে আমরা সব কাজ করবো, 2টা কাজ বাদ দিয়ে, পড়ালেখার নামাজ, এই 2টা করবো না, বাকি সব কাজ করবো। এটা বাচ্চাদের মনের কথা আমি বলছি। এখন আমরা উল্টে যাই, একেবারে ওয়েল রিভার্স, যে আজকে থেকে আমরা কোনো কিছু করবো না, শুধুমাত্র পড়ালেখা করবো আর ধর্মীয় অনুষ্ঠান মেনে চলবো। এই আশাবাদ ব্যক্ত করে আমরা যেন আপনাদের মতো এখানে আরো 2-3 জন শিক্ষার্থীকে পাই, সেই আশাবাদ ব্যক্ত করে সকলে শুভকামনা করে, সুস্বাস্থ্য কামনা করে এতক্ষণ সময় আমাদেরকে দেওয়ার জন্য রুবেল স্যার বলে গেছে। আসলে আমরা লজ্জিত, আপনাদের সামনে চেয়ারে বসেছিলাম, আপনারা মাফ করে দিবেন। আর শিক্ষার্থীরা, আমরা এই কয়েকটা মাস যার
আমরা সেটাই পড়ায় করবো। সকলের শুভকামনা, সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সর্বশেষ আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা, যার নেতৃত্বে নিপেন্দ্র নারায়ণ অতীতের সকল গ্লানি, অতীতের সকল দুর্নাম, অতীতের সকল কেলেঙ্কারি, অতীতের সকল বিশৃঙ্খলাকে ছাড়িয়ে একটি নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। সেই স্বাগত কথা বলার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এখন ধন্যবাদ জসিম স্যারকে। সেই সঙ্গে আরো ধন্যবাদ আমার প্রিয় শিক্ষার্থী, অভিভাবক, অভিভাবকরা এবং শিক্ষকদের, যে আমরা দীর্ঘ সময় ধরে এই যে দীর্ঘ সময় আমরা এই যে কথাগুলো বলছি, নিজেরা আলোচনা করতেছি, অংশগ্রহণ করতেছি, এই জন্য আপনাদের ধন্যবাদ। আসলে আমাদের মূল আলোচনার বিষয়গুলো কিন্তু সমস্যা হয়ে গেছে। তারপর আমি না বলি না, প্রথম শিক্ষিত কথা বলবো। আমাদের এক অনুভব বলছিল, অনেক সময় বলে যে ইউনিভার্সিটি কোচিং গেছে, আমরা সামনে দেখেই দিতে চাই 25 সালে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়ে যদি কেউ বলতে না পারে যে অমুক ছেলেরা কোচিং আছে, ইউনিভার্সিটি কোচিং আছে। এই জন্য আজকে থেকে আমরা এটা মনে করবো যে সবাই মনোযোগ দিয়ে লেখাপড়া করবে। আমি একটা কথা তোমাকে প্রায় বলতে, তুমি যে ভালো ছাত্র হতে পারো, তুমি 60টা ফোন করো, যেরকম অভ্যাস করে মানুষটা মনে রাখবে, কিন্তু মনে রাখবে তুমি একটা ভালো রেজাল্ট করছো, ভালো থাকবে, বাবা মা অনেক তুমি নেই। এই জন্য কি শিক্ষার্থী, তোমাকে আমি আজকে তোমাকে প্রমিস করো যে আজকে থেকে আমরা দৈনিক কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা লেখাপড়া করবো। তাহলে যে আলোচনাগুলো হয়েছে আমি ছাত্রদের নিয়ে বসে সেইভাবে এই 3 মাস কাজ করানোর জন্য চেষ্টা করব। কিন্তু তোমাদের কথা দিতে হবে যে তোমাদের অবশ্যই প্রতিদিন কোচিং ক্লাসে আসতে হবে এবং বাড়িতে 6 থেকে 8 ঘন্টা লেখাপড়া করতে হবে। কি তোমরা কি কথা দিলে? দেখো এখনই এরা কথা দিচ্ছে না, তাহলে শুরু করলে আরো কি করবো? ঠিক আছে, তোমরা যখন রাজি হও তাহলে ব্যাপারে আমি আর কি বলবো। এবারে আমরা কথা বলে সম্মানিত অভিভাবকদের সঙ্গে যে আপনারা যে সুপরামর্শ আমাদের দিয়েছেন, এগুলো আমরা সব দেখেছি। এগুলো নিয়ে আমি ছাত্রের সঙ্গে পরামর্শ করবো যে কিভাবে আপনাদের পরামর্শ নিয়ে আমরা বাস্তবায়ন করতে পারি। আসল সত্য কথা কি, যারা শিক্ষার্থী, কিন্তু বয়স কম, এরা ভুল করবে, লেখাপড়া অভিযান প্রকাশ করবে, কিন্তু এই জিনিসটা আমাদের সত্যি নিতে হবে। আপনারা যারা বাবা মা আছেন, আপনাদের সত্যি নিতে হবে, আমাদের সত্যি নিতে হবে এবং বারবার মনোযোগ করতে হবে, বুঝতে হবে। তা দেখবেন এক সময় এরাই আমাদের জন্য একটা ভালো স্থান দিয়ে দেয়। তা আমাদের পক্ষ থেকে তথা বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের জন্য সারাদিন একটু নাস্তার আয়োজন করা হয়েছে। আমরা এই নাস্তাটা কিনলেন, আর আমাদের কথাবার্তা আর আলোচনা হইল, এর মধ্যে হয়ে যাবে সেটা আপনারা কথা বলছি। আমরা যে বিষয়গুলো করা যায়